নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি ঘাটাল লোকসভা কেন্দ্রে। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরা বিধানসভা। আর ডেবরার মানুষজন তারা আমার সঙ্গে রয়েছেন। তারা গত 5 বছরে কি পেয়েছেন কি পাননি, তাদের সুযোগ সুবিধা কি পেয়েছেন, কি চান, তারা কি প্রত্যাশা করেন, কেমন সাংসদ চান, তেমন সেসব নিয়েই কথা বলবেন আজ নেতা নয় জনতায় আমি পারাদীপের সঙ্গে। ডেবরার মানুষজন তারা আমাদের সঙ্গে রয়েছেন। ভোট ব্যস্ত দেশে নেতাদের আনাগোনা, ভাষণ, তর্জন, গর্জন সে তো সবাই শোনে, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ বেছে নেওয়া হয়, সেই জনতা জনার্দন তাদের কথা কজন শোনে? তাই আমি পারাদীপ কোনো নেতার সঙ্গে নই, সরাসরি চলে এসেছি জনতার মাঝে, জনতার দরবারে। আর সেইভাবেই ঘুরতে ঘুরতে আজ ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরা বিধানসভায়। কেমন আছেন? আজকে 5 বছরে অন্যরকমের বেঁচে আছে, যেভাবে বেঁচে থাকতে হয় সেভাবে বাঁচার মতো মানুষ বাঁচতে পারছে না। এই দেশের মানুষ আজকে এমন একটা জায়গায় এই সরকার, রাজ্যের এবং কেন্দ্রের সরকার চলছে। কারণ আমাদের দেশের সরকার যে বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, গ্যারেন্টি দিয়েছিল 2 কোটি বেকারের প্রত্যেক বছর চাকরি দেবে, কেন্দ্রের সরকার সে কথা রাখেনি। আর দিদিমণির সরকার যে কলকাতার লাড্ডু, উনিও 1 কোটি 5 বছরের বেকারের চাকরি দিবেন বলেছিলেন, চাকরির নামে ভাওতা হয়েছে। সত্যি তো আমাদের যে অবস্থা, যা পরিস্থিতি দেশের, চাকরি বাকরি নেই। শুনুন, আপনারা দেখছেন এই দেখুন পাহারা দিচ্ছে সিভিক ভলেন্টিয়ার। এসব চাকরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর, এই সিভিক ভলেন্টিয়ারের চাকরি হয়েছে, এত বেকার ছেলেদের চাকরি হয়েছে। সিভিক ভলেন্টিয়ার শুনে হাসি পাচ্ছে, এটা কি সত্যিই কোনো চাকরি? পশ্চিমবঙ্গে চাকরি নেই, রুটি রুজির জোগাড় নেই বলছেন, কি বলছেন? ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসে 2014 সালে, যাদের প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি চাকরি, কিন্তু আমরা দেখলাম 10 বছর একটা কেন্দ্রীয় সরকার 10 বছর ক্ষমতায়, তাহলে বছরে 2 কোটি হলে 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা। আজকে 2016 সালের রেলের প্যানেল যে 400 টাকা করে রেলের চাকরি দেওয়ার নামে পরীক্ষা নিল, তার প্যানেলের চাকরি কোথায়? 2019 সালে রেলের আবার ফর্ম বেরালো, আবার 400 টাকা করে নিল, তার রিক্রুটমেন্ট কোথায়? সরকারি প্রকল্প বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার পায়, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে, মা বোনদেরকে কিনে রাখা হয়েছে। এটা আমি বলিনি, অভিষেক ব্যানার্জি নিজে বলেছে সন্দেশখালী মা বোনেরা নাকি 2000 টাকার মাধ্যমে বিক্রি হয়। তাদের মুখে যারা আজকে বলছে ভিক্ষা, আজকে আমরা দেখি এখনও পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে গেলে মায়েরা তাদের বাচ্চাকে একটু ওষুধ খাওয়ানোর মতন পয়সা থাকে না, তাদের ছেলে মেয়েকে হাত খরচা দিবে স্কুলে গেলে 5 টাকা দেওয়ার ক্ষমতা থাকে না। তাদের মায়েরাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে তাদের ছেলে মেয়ে সন্তান সম্পত্তির, কেউ টিউশনের টাকা দিচ্ছে, কেউ ছেলে মেয়েকে পড়াশুনো করাচ্ছে। তৃণমূল আর সিপিএম প্রায় একই হয়ে গেছে, এরা সব কোলাকুলি করতেছে যাতে কিছুটা ভোট কেটে বিজেপির ক্ষতি করা যায়। আর সিপিএমের ফেলে যাওয়া চটিতেই তৃণমূল আজ পা গলিয়েছে। কেউ বলছেন রাজ্যে দুর্নীতি, কেউ বা বলছেন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রে দুর্নীতি ভরপুর। যদি দুর্নীতির কথা বলেন তাহলে সবচেয়ে বড় যদি কেউ দুর্নীতিবাদ হয় সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, আর তারপরে মমতা ব্যানার্জি। কারণ আমরা দেখেছি সুপ্রিম কোর্টের রায়, আমার কথা নয়, সবচেয়ে বড় কেলেঙ্কারি যে ইলেকট্রাল বন্ড কেলেঙ্কারিতে যুক্ত এই 2টা সরকার। যে বামফ্রন্ট সরকার আমলে আপনারা কঙ্কাল কাণ্ড দেখেছেন, এখনও জঙ্গলমহলে সে কঙ্কাল বেরাচ্ছে, এরা মেরে সে কঙ্কাল রাজ তৈরি করে দিয়েছিল বামফ্রন্ট সরকার। ঘাটাল লোকসভা বলতে যেটা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষজন তারা দীর্ঘদিন এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভুক্তভোগী। ঘাটাল মাস্টার প্ল্যান অ্যাকচুয়ালি তৈরি করেছিল বামপন্থী আমলে, মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল। সেই সময় কেন্দ্র থেকে আমরা সেইভাবে সহযোগিতা পাইনি। গুরুদাস দাশগুপ্ত এখানে সাংসদ ছিলেন, তখন ঘাটাল মাস্টার প্ল্যান তখন শেপ পাইনি কেন, সে প্রশ্ন আসছে না? তখন আমরা কিন্তু সরকারে ছিলাম না, আমরা বাইরে থেকে, আমরা কোনো লবি নয়, মমতা ব্যানার্জির মতো কয়লা মন্ত্রী হয়নি, আর বিজেপির নেতাদের মতো কোনো এমপি এমএলএ কিনে আমরা দিল্লির মসনদেও বসিনি। দীপক অধিকারী সংসদে বারবার আবেদন করেছে ঘাটালের মানুষের জন্য, কিন্তু কেন্দ্রীয় বিজেপি সরকার তারা ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেয়নি। অর্থাৎ কেন্দ্রের বঞ্চনার একটা অভিযোগ কিন্তু আসছে। তৃণমূল কংগ্রেসের এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে গত 2 বছরের একটা ভোটের ঝলক। একটা ছোট রকম একটা পোস্টার বানিয়েছে তৃণমূল কংগ্রেস, ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন আমরা কাকে বলি? যে খেলে যেতে তাকে তো আমরা চ্যাম্পিয়ন বলি। ঘাটাল মাস্টার প্ল্যানে যেখানে একটা মাটি পর্যন্ত খোঁড়া হলো নি, সেখানে চ্যাম্পিয়ন দীপক অধিকারী কীভাবে সম্ভব? ভোটের চমক ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা জানি যে দেব বা দীপক অধিকারী গত 2বারের সাংসদ, এবার তিনি হ্যাট্রিকের মুখে, এবং তৃতীয়বারে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে প্রার্থীপদ
ফিল আপ করার আগে, নমিনেশন দেওয়ার আগে তিনি এটা বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান এবারে রূপায়িত হবে। ঘাটার মাস্টার প্ল্যান এটা শুধু একমাত্র চোখ দেখানো, লোক দেখানো। এরা তো আসলে তৃণমূল আর বিজেপির মধ্যে কি ফারাক আছে? আজকে বিজেপি আর সিপিএম, রাম আর বাম, এরা হলো দুই ভাই। বামপন্থীরা স্লোগান দিয়েছে এক বিনতে দুই ফুল, বিজেপি আর তৃণমূল। এদের চোখে দিদির উন্নয়ন পড়েনি, এদের চোখে খালি সরষা ফুল পড়ে। দীপক অধিকারী একবার বলেছিলেন আমাকে দ্বিতীয়বার জন্ম নিতে হলে আমি দ্বিতীয়বার জন্ম নিব এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করব। মানে উনি বুঝেই গেছেন এই জন্মে ওনার পক্ষে ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয়, উনি পারবেন না। উনি শুধু ভাঁওতা দিচ্ছেন, ভাঁওতার পর ভাঁওতা, পোস্টার এখন লেগে গেছে। একদিকে বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে দীপক অধিকারী বা দেব, আরেকদিকে বাম প্রার্থী বা জোট প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। ত্রিমুখী লড়াইতে ঘাটাল লোকসভা কেন্দ্রে 25 মে ভোট। ঘাটালের মানুষজন তারা কোন দিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, কোন দিকে তাদের রায় দেন, সে তো সময়ের অপেক্ষা। কিন্তু সামনে 25 মের আগে ঘাটালের মানুষজন তারা নেতা নয় জনতায় তাদের অভাব অভিযোগ, তাদের সুখ দুঃখের কথা শেয়ার করে নিচ্ছেন আমি পারাদীপের সঙ্গে। ভোটের আগে রাম মন্দির হলো, কি মনে হয় প্রভাব পড়বে? রাম মন্দিরে কি মানুষের অভাব অভিযোগটা কি পূরণ হবে? মানুষের পেটের যে খিদা সেটা তো রাম মন্দির দিয়ে হবে না, ধর্ম যেটা নিজের কাছে। রাম মন্দির যে চমক ভোটের সেটা দেখিয়ে দিয়েছে এবং মানুষ দেখেছে যে টোটালটাই রাম মন্দির হচ্ছে বিজেপির একটা চমক এবং ভোট টানার একটা তাদের প্রকল্প। রাম মন্দিরটা হচ্ছে 500 বছরের দীর্ঘ লড়াই, এটা হিন্দুত্বের একটা সেন্টিমেন্ট। এটাকে নিয়ে মনে হয় আমার রাজনীতিকরণের কোনো জায়গা থাকে না। এত বছর পর আমরা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই জায়গায় যদি আমরা রাজনীতি করি, এটা মনে হয় এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না। ভালো কথা, আমরা আমাদের ইষ্ট দেবতার মন্দির হয়েছে। সারা ভারতবর্ষে আজকে 40 কোটি বেকার, রাম মন্দির তৈরি করে কি হয়েছে? আমরা বলছি রাজনীতিটা হোক মানুষের জাত নিয়ে নয়, মানুষের পেটের ভাত নিয়ে। আপনার এলাকার যিনি বিদায়ী সাংসদ, শেষ কবে দেখেছেন? আমাদের একমাত্র মামাটি মানুষের সংসদ মাননীয় দীপক অধিকারী। আমরা দীপক অধিকারীকে সবসময় আমরা আমাদের হাতের কাছে পাই। দেখুন, উনি তো মরিচিকা, দেখা তো যায় না চোখে। সংসদে যিনি 10 বছরে 2 বার গিয়েছেন, প্রেজেন্ট যা 2 বার, তাকে আর এই দেবরার মানুষ দেখবে কি করে? মানুষ কখন চোখে দেখতে পান? যখন ঘাটালে বন্যা হয়, চটি জুতাটা খুলে জলে নামেন, ফটো তুলেন, বাড়ি চলে যান। এদের সঙ্গে মাটির যোগ নাই, সাধারণ মানুষের যোগ নাই। এরাই পর্দায় ভালো লাগে, টিভিতে দেখতে পাওয়া যায়, কিন্তু এই লোকালে এদের জীবনে দেখতে পাওয়া যায়নি। এই যে ভোটের সময় দেখছেন, তারপরে দেখবেন একবার নিঃশব্দ। ঘাটাল লোকসভার মানুষ তারা কেমন সাংসদ চান? আগামী 5 বছর তারা কেমন জনপ্রতিনিধি চান? আমরা দীপক অধিকারীর মতো সাংসদ চাই। সাংসদ তো সেই ধরনের হওয়া উচিত যিনি জনকল্যাণমুখী, জনদরদী হবেন, যাকে শীত গ্রীষ্ম বর্ষা সামনে পাওয়া যাবে। আমার কথা এমন সাংসদ হোক যাতে মানুষের কাজ করে, মানুষের সমস্যাগুলির কথা সাংসদে তুলে ধরে এবং সঠিক উন্নয়ন আনে। 10 বছর তো দেব সিনেমা করেই কাটিয়ে দিল, তাহলে আর এরকম সাংসদ আর মানুষ রেখে কি করবে? সাংসদ তো হওয়া উচিত দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন মাটির মানুষ হোক। অভিনয় জগতের হিরো নয়, বাস্তবের হিরোকে যে আমরা চাইছি সাংসদ দিতে হবে। আমরা চাইছি বাস্তবের সঙ্গে যার মিল আছে, যে ওই অভিনয় জগৎ ছেড়ে সেখানে রোজগারে বিনা নির্বাচনের ব্যবসা হিসেবে রাজনীতিকে ধরে বসে আছে, সেই রকম অভিনেতাদেরকে চাইনি, আমরা মাটির মানুষ চাই। নেতা নয় জনতায় কথা বলতে গেলে কথা আর শেষ হয় না, কিন্তু সময় যে শেষ। তাই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে আমি পারাদীপ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে। আগামী 25 মে ঘাটাল লোকসভা কেন্দ্রের নির্বাচন। লোকসভা কেন্দ্রে এবার ঘাটালে ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী, যাকে আমরা দেব নামে বেশি চিনি বা পরিচিত, অন্যদিকে বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, আরেকদিকে জোট প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। ত্রিমুখী লড়াইতে ঘাটাল কোন দিকে রায় দেয় সে তো সময়ের অপেক্ষা, কিন্তু সময় শেষ। তাই নেতা নয় জনতা নিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, নেতা নয় জনতায় স্বাগত। আমি হিরণ রয়েছি বনগাঁ লোকসভা কেন্দ্রের গাইঘাটা বিধানসভার ঠাকুর বাড়িতে। এই ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর 5 বছর আগে এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তারই জেঠিমা এই ঠাকুর পরিবারের আরেক সদস্য মমতাওয়ালা ঠাকুরকে হারিয়ে 5 বছর পর এই অঞ্চলের মানুষজন কি বলছেন, কতটা কাজ হয়েছে, উন্নয়ন কতটা হয়েছে, কি কি প্রয়োজন, এবারের ভোটে এই স্থানীয় মানুষের ইস্যু কি, সিএএ এই আইন চালু হওয়ায় কতটা প্রভাব পড়বে এবারের লোকসভা ভোটে, কথা হবে এই স্থানীয় আম জনতার সঙ্গে নেতা নয় জনতায়।
5 বছর আগে এখান থেকে এমপি হিসেবে শান্তনু ঠাকুর এই পরিবারের সদস্য তিনি জয়লাভ করেছিলেন। 5 বছরে কতটা কাজ করলেন? কাজ কম বেশি করেছে, এবার উন্নয়ন তো হচ্ছে, যেরকম পারছে সেরকম করছে। এই অঞ্চলে মতুয়া ভোট তো অনেক, প্রায় 47% মতুয়া ভোট। এই মতুয়া মন কোন দিকে? মতুয়া মন এখন একদিকে নেই, আর দুদিকেই আছে। বেশিরভাগ আছে শান্তনুর পক্ষে, আবার কিছু আছে টিএমসির পক্ষে। এই যে মতুয়া, এটা তো ধর্ম, সেই ধর্মে রাজনীতিতে ভাগাভাগি হয়ে যাওয়া কিভাবে দেখেন? এটা খুবই খারাপ, খুবই খারাপভাবে দেখি। কতটা উন্নতি হয়েছে, উন্নয়ন কতটা হয়েছে এখানে? 2 বছর গেল লকডাউনের জন্য, 3 বছরে যেটা কাজ হয়েছে টুকটাক, এখনও টিএমসিরা রাস্তা করতে দিচ্ছে না। এই ঠাকুর বাড়ি রাজনীতিতে ভাগাভাগি কিভাবে দেখেন? শোনেন, এটা হচ্ছে তাদের ব্যাপার, তাদের বাড়ির সংসারে নিয়ে, এটা আমাদের বলা ঠিক না। হ্যাঁ, কি হবে কি না হবে ওটা না হলে ভালো হতো, সেটা তো আছেই, সেটা তো ঠিকই, কিন্তু এর মধ্যে কিছু লোকে ফায়দা তোলার জন্য এই গুতোগুতিটা করা। কতটা উন্নয়ন হলো? কোনো উন্নয়ন হয়নি। এমপি হিসেবে শান্তনু ঠাকুর এখানকারই তো মানুষ। হ্যাঁ, এখানকারই, আমারও বাড়ি এখানকার। হ্যাঁ, কিছুই করে না, কোনো দিন বেরোয় না ঘর থেকে। আগে আমাদের সাথে একসাথে আড্ডা মারতো, কিন্তু এখন তাকে দেখা করতে গেলে পরে 6 মাস ধরে ঘুরতে হয়। এই মন্দির দেখছেন, এই যে নাট মন্দির দেখছেন, সব ভক্তদের টাকায় করা, ভক্তরা দান করেছে, সেই টাকায় হয়েছে। 5 বছরে শান্তনু ঠাকুর কতটা এমপি হিসেবে কাজ করলেন? অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে। এই রেল লাইনটাকে 3 নম্বর লাইন করেছে, 2টো আন্ডারগ্রাউন্ড করেছে, যত রাস্তাগুলো সংস্কার করেছে। অন্তত এই পর্যন্ত যে কটা শান্তনু ঠাকুরের এরিয়ার ভিতর যে কটা রেল লাইন স্টেশন আছে, সমস্ত স্টেশনগুলো ডেভেলপমেন্ট করেছে। উন্নয়ন হয়েছে? হ্যাঁ, উন্নয়ন হয়েছে। দেখুক, স্বচক্ষে দেখুক কাজ হয়েছে কিনা। চাঁদপাড়া মডেল স্টেশন করেছে, বনগাঁতে চলতি সিঁড়ি করেছে। আর যে শান্তনু ঠাকুর কোন কাজটা করতে পারেনি, যে কাজটা রাজ্য সরকারের আন্ডারে আছে, শান্তনু ঠাকুর বিল পাস করছে, সেই বিলটাকে তারা গ্রান্ট করছে না। কোনটা? দেখা যাচ্ছে বিভিন্ন কাজ আছে পঞ্চায়েতের মাধ্যমে করতে হবে, পঞ্চায়েত ওটা নেবে না। এরা তো চায় কালিমালিত্য করার। আচ্ছা, এই যে ঠাকুর পরিবারের ভাগ, দুটো রাজনৈতিক দলের দিকে ভাগ হয়ে গেছে, কিভাবে দেখেন? এটা কি হওয়া ঠিক ছিল? এটা হওয়া ঠিক না, সেটা ঠিক আছে, কিন্তু যার যার নিয়ে শেষে চলে। সততার একটা জায়গা আছে, সেই সততার জায়গাটা যদি না নিয়ে সে যদি অসততাকে যদি সততা বানাতে চায়, সে তার ব্যক্তিগত ব্যাপার। সিএ আইন হওয়ায় ভালো হয়েছে? নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নেয়, নাগরিকত্ব দেওয়ার আইন, অর্থাৎ আমাদের যেটা সম্মান, যে অধিকার, সেটা নরেন্দ্র দামোদর মোদী এবং অমিত শাহ আমাদেরকে ঠাকুরনগর ঠাকুর বাড়ি এসে শান্তনু ঠাকুরের এবং বড় মার বীণা পানিকে কথা দিয়ে দিয়েছিলেন যে আমরা যদি এই রাজ্যে আসতে পারি এবং দিল্লি যদি ক্ষমতায় থাকতে পারি, আমরা মতদেরকে সিটিজেন আমরা দেব। তাই সিএ পাশ করিয়েছেন। এটা ভোটের বাক্সে এটা বিজেপির পক্ষে যাবে? ভোট তো বিজেপির পক্ষে যাবে 100 ভাগ। আলো পড়েছে, পরন্তু বিকেল থেকে সন্ধে নেতা নয় জনতা চলবে। আপনি ভোটার তো? ভোট দেবার আপনার ইস্যু কি মাথায় রেখে ভোট দেবেন? দেখুন, আমার ভোটের থেকে মেন হয়েছে আমাদের সিএটা নিয়ে। সিএ লাগু হয়ে গেছে, কালকে 14 জনা নাগরিকত্ব পেয়ে গেছে এবং আমরাও অ্যাপ্লাই করছি। আমাদেরও অ্যাপ্লাইয়ের জন্য অফিসে যাওয়া হয়েছে এবং আমাদের যথারীতি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যে বলছে যে এটা ভয় না, আমাদের আজকের থেকে না, আমাদের সেই 2010 সাল থেকে আমরা এই আন্দোলনে যুক্ত আছি। বনগাঁয় হাওয়া কি বইছে? তৃণমূল হাওয়া না বিজেপি হাওয়া? বনগাঁ তো আশা করছি বিজেপির হাওয়া আছে। গাইঘাটা, ঠাকুরনগর, ঠাকুরবাড়ি, এই অঞ্চল, ওভারঅল বনগাঁ কতটা উন্নতি হয়েছে? আমি যেটুকুন দেখতে পেয়েছি, আমাদের যিনি সাংসদ, করোনাকালে হয়তো সেইভাবে কোনো কাজ হয়নি, কিন্তু করোনাকালের পরবর্তীতে ওনার দপ্তর ব্যতীত যে রেল দপ্তর থেকে ওনার এলাকার সার্বিক উন্নতির জন্য উনি যেভাবে চেষ্টা করেছেন, এটা একটা অভূতপূর্ব ঘটনা। কারণ আমরা দেখেছি ঠাকুরনগর রেল স্টেশন, চাঁদপাড়া রেল স্টেশন, কিন্তু আমরা অপরদিকে একটা জিনিস দেখতে পাচ্ছি, ওনার যে এমপি ফান্ডের যে ওনার টাকাগুলো উনি যেভাবে ব্যয় করতে চেয়েছিলেন বা চেষ্টা করেছেন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তিনি অ্যাপ্রোচ করেছেন, কিন্তু সেইগুলো রাজ্য সরকার যেহেতু ডিএম এসডিওর মারফতে বিডিওর মারফতে ওই টাকাটা তো এমপি ফান্ডের টাকা ছাড়া ব্যয় করা যায় না, কিন্তু সেই ক্ষেত্রে ওনার টাকাটা অনেক ক্ষেত্রে প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্বজিৎ দাস, শান্তনু ঠাকুর, লড়াইটা কীরকম? লড়াইটা বলবো, দেখুন, বিশ্বজিৎ বাবু তিনি
গত বিধানসভায় পদ্মফুল সিম্বল নিয়ে জিতেছিলেন। তাহলে যারা ওনাকে জিতিয়েছিলেন তাদের আত্মচেতনায়, তাদের মানবতায়, তাদের সম্মানে উনি আঘাত করেছেন। দল বদলুকে মানুষ মেনে নেবে না? কেন মানবে? যার নিজের স্ট্যান্ড ক্লিয়ার নেই। শুভেন্দু অধিকারী দল বদলু। দেখুন শুভেন্দু অধিকারী কেন এসছেন বিষয়টা দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু ধর্মযুদ্ধ হয়েছিল। তা ধর্মযুদ্ধে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু ধর্মের পথে সকলকে আহ্বান করেছিলেন। তা ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী ধর্মের ধ্বজা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেই যারা ধর্মের পথে অনুসারী হবেন তাদেরকে তিনি অবশ্যই সহযোগিতা করবেন এবং ডেকে নেবেন। ভোট যখন এসছে তখনই দেখতে পাচ্ছি যে এলাকার এমপি যিনি শান্তনু ঠাকুর আমাদের ভোটে তিনি জিতেছিলেন বনগাঁ দক্ষিণের মানুষের, কিন্তু এর আগে আমরা সেই ভোটটাই শুধু দিয়েছিলাম, কিন্তু কোনো রকম পরিষেবা তো কিছু দেখি না বা তার সাথে দেখাও হয় না। তার যারা প্রতিনিধি বা আছে, আজকে চারিদিকে দেখছি মাইক বাজছে এটা ওটা সেটা, কিন্তু এই যে রাস্তায় আলো যে দাঁড়িয়ে রয়েছি, তারপরে আমরা সারা বছর ধরে যে সমস্ত প্রকল্প পাচ্ছি সে তো সবই তো দেখি আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী তারই মস্তিষ্কপ্রসূত যে প্রকল্প, সেইগুলোরই প্রকল্প সাধারণ মানুষ হিসেবে আমরা ভোগ করছি। সিএ আইন চালু হলো, ভোট বাক্সে কতটা প্রভাব? আর অনেকেই বলছেন এটা তো বিজেপির পক্ষে চলে যাবে, কারণ নাগরিকত্ব আইন। আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমি ভোটার। আবার কি সিএ কি প্রমাণ দিতে হবে? আমি ভারতীয় নাগরিক, আমার সব কিছু আছে। সিএ তো আমরা নিজেরাই বুঝতে পারছি না ব্যাপারটা কি। এই যে সিএ যে করছে, সিএ করে আবার আমাদের কাছে ভোট চাইতে আসে। সিএ মানে আমরা নাগরিক না, আমাদের নাগরিকত্ব দেবে, যেটা আর কি বুঝছি আর কি। তা আমরা যদি নাগরিক না হই তাহলে আমাদের কাছে নরেন্দ্র মোদী এতবার ভোট চাইতে আসছেন কেন? শান্তনু ঠাকুর ঠাকুর পরিবারের সদস্য, বিপক্ষে বিশ্বজিৎ দাস, তিনি ঠাকুর পরিবারের নন। মতুয়া ভোট পুরোটাই শান্তনু ঠাকুরের দিকে? মোটেই না, মতুয়া ভোট এবার অনেক ভাগাভাগি হয়ে যাবে। তার কারণ যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই করেনি, বা নিঃশর্ত নাগরিকত্ব বা যা কিছু বলেছিল নাগরিকত্ব হচ্ছে তো হচ্ছে। ও কি নাগরিক তো আমরা সবাই আছি, আবার নতুন করে কি নাগরিক হবে আমি জানি না। দাদা, এই যে নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন সুমিতা পোদ্দার, লেখা আছে দেখলাম মতুয়া সমর্থিত, তো এই যে এর কি ওনার কি ভোট ব্যাংক আছে? বা হ্যাঁ অবশ্যই আছে। উনি কি সত্যি মতুয়া সমর্থিত? মতুয়া সমর্থিত লোক, উনি বহুদিন ধরে মতুয়াদের সাথে যুক্ত। মতুয়াদের উন্নয়ন কল্পে ওনার অনেক কিছু চেষ্টা করেছেন, কিন্তু যেসবগুলো উনি চেয়েছিলেন এবং শান্তনু ঠাকুর যেগুলো কথা দিয়েছিলেন যে 11টা প্রকল্প উনি বাস্তবায়িত করবেন, তার একটাও করেননি জন্যে উনি এই বিক্ষুব্ধভাবে দাঁড়িয়েছেন, নির্দলে দাঁড়িয়েছেন। মতুয়ারা মানে বিশ্বাসভঙ্গ করেছেন মতুয়াদের সাথে। ঠাকুরবাড়ি থেকে শুরু করেছিলাম গাইঘাটা বিধানসভার, আবার আমরা সেখান থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি এটা বনগাঁ দক্ষিণ বিধানসভা, চাঁদপাড়া। তো দুটো বিধানসভার মানুষের সঙ্গে কথা বললাম, বোঝার চেষ্টা করলাম মানুষের মন কোন দিকে ঝুঁকে, বুঝলাম নেতারাও নিশ্চয়ই বুঝেছেন। বাকি কি হবে সময় উত্তর দেবে, আর সময় মানে 4ই জুন। আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল।